ভারত চুপ করে আছে, কিন্তু ভারতের ভেতরে এখন অনেক কিছু ঘটছে। গোপনে পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়ছে। উত্তরে পাহাড়ের চীনা সৈন্য ঢুকে পড়েছে। পশ্চিমে পাকিস্তান অপারেশন সিন্দুরের ক্ষত মুছে নতুন শক্তি গড়ছে। নেপাল বলছে ভারত তাদের জমি দখল করছে। বাংলাদেশ সরাসরি চীনের দিকে হাঁটছে। চারো দিকে চাপ, আর মাঝখানে নয়াদিল্লি একদিকে হাসি দেখাচ্ছে, অন্যদিকে গোপনে প্রস্তুতি নিচ্ছে। আজকের সেই আসল ছবিটা দেখব, যেটা মিডিয়ার হেডলাইনে আসে না। আজকের ভিডিওতে আপনি জানবেন প্রথমত ভারত ঠিক কতটা পরমাণু অস্ত্র বাড়াচ্ছে এবং কেন এই মুহূর্তে এটা সবচেয়ে বড় সংকেত। দ্বিতীয়, চীন কিভাবে একটু একটু করে ভারতের সীমান্তে ঢুকে পড়ছে। সালামি স্লাইসিং কৌশল কি? তৃতীয়ত, অপারেশন সিন্দুরের পরে পাকিস্তান আসলে কি করছে? দুর্বল হয়েছে নাকি আরও বিপজ্জনক হয়েছে? চতুর্থত, নেপাল ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোথায় যাচ্ছে? আর পঞ্চমত, এই পাঁচমুখী চাপের মধ্যে ভারতের আসল অবস্থান কোথায়? ধরুন আপনি একটা পাড়ার সবচেয়ে বড় বাড়ির মালিক। পাশের পাড়াপড়শি একসাথে আপনার সাথে ঝামেলা লাগিয়েছে। একে একে সামলাতে পারলেও একসাথে সামলানো কঠিন। এটাই এখন ভারতের বাস্তবতা। জুন 2026 সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, যাকে সংক্ষেপে ISPRI বলা হয়, তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে এমন একটা তথ্য আছে যা আগে কখনো দেখা যায়নি। ভারতের পরমাণু অস্ত্রের মজুদ 2025 সালে ছিল 180টি, এখন তা বেড়ে 190টিতে পৌঁছেছে জানুয়ারি 2026-এর হিসেবে। এবং ভারত প্রথমবারের মতো যুদ্ধকালীন প্রস্তুতিতে 12টি পরমাণু অস্ত্র, মিসাইল, সাবমেরিনে মোতায়েন করেছে। এটা কেন এত বড় খবর? কারণ এতদিন ভারত বলে আসছিল শান্তির সময় আমরা কোনো পরমাণু অস্ত্র মিসাইলে লাগিয়ে রাখি না। এখন সেই নিয়ম বদলাচ্ছে। SIPRI বলছে ভারত এখন তার ক্ষেপণাস্ত্রে ক্যানিস্টার বসানো শুরু করেছে এবং সমুদ্রভিত্তিক প্রতিরোধমূলক টহল শুরু করেছে। এটি শান্তিকালীন সময়েও কিছু অস্ত্র লঞ্চার সংযুক্ত রাখার দিকে ভারতের পরিবর্তনের ইঙ্গিত। সহজ করে বলতে গেলে, আগে ভারতের পরমাণু অস্ত্র ছিল গুদামে, মিসাইল ছিল আলাদা। এখন দুটো একসাথে। যুদ্ধ লাগলে সময় নষ্ট করতে হবে না। এই পরিবর্তনটা কেন হলো সেটা বুঝতে হলে তাকাতে হবে উত্তরের পাহাড়ে। অরুণাচল প্রদেশের উচ্চ সুবানসিরি জেলার নাহ উপজাতি সম্প্রদায়ের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি মাত্র কদিন আগে 29শে জুন 2026-এ অরুণাচল প্রদেশের সরকারকে একটি স্মারকলিপি দিয়েছে। সেখানে দাবি করা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি গত 6 বছরে তাদের ঐতিহ্যবাহী চরণভূমি ও শিকারের জায়গা ধীরে ধীরে রাস্তা, ক্যাম্প ও অবকাঠামো নির্মাণ করছে এমন এলাকায়, যেগুলো সম্প্রসারণ ভারতের সীমার মধ্যে বলে দাবি করে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা চীনের সুচিন্তিত কৌশলের অংশ। কৌশলটার নাম হচ্ছে সালামি স্লাইসিং। ভারত মনে করে চীন ক্রমান্বয়ে সামান্য সামান্য করে ভূমির নিয়ন্ত্রণ নিচ্ছে, যাতে দীর্ঘদিনের স্থাপিত মানচিত্র পাল্টে দেয়া যায়। এর অংশ হিসেবে চীন দ্বৈত ব্যবহারযোগ্য গ্রাম ও স্থাপনা নির্মাণ করছে এবং বেসামরিক বিমান ক্ষেত্রকে সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করছে। পূর্ব লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত 628টি পর্যন্ত প্রতিরক্ষা গ্রাম নির্মাণ করা হয়েছে। আরও বিপজ্জনক তথ্য হলো 2026 সালের হিসেবে চীনা পিপলস লিবারেশন আর্মি ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 100 কিলোমিটারের মধ্যে 60,000 থেকে 75,000 সেনা মোতায়েন করে রেখেছে এবং অরুণাচল প্রদেশ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে লুনজে বিমান ঘাঁটিতে চীন জে-20 পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। জে-20 হলো চীনের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান, রাডার ফাঁকি দিতে পারে, আর সেটা এখন ভারতের দোরগোড়ায়। এখানে ভারত কিভাবে জবাব দিচ্ছে? ভারত চুপ করে বসে নেই। ভারত 1840 কিলোমিটার দীর্ঘ অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে নির্মাণ শুরু করেছে, যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চলবে এবং সীমান্ত থেকে 20 কিলোমিটারের মধ্যে থাকবে। এই রাস্তা দিয়ে ঘন্টার মধ্যে সৈন্য পাঠানো সম্ভব হবে। পরমাণু অস্ত্রের বিষয়ে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ বলছে ভারত 2026 থেকে বার্ষিক 50 থেকে 60টি হারে পরমাণু অস্ত্র উৎপাদন করতে পারে। কর্ণাটকের রাট্টহল্লিতে
বেয়ার ম্যাটেরিয়ালস প্রজেক্টের বৃহৎ সমৃদ্ধকরণ কেন্দ্র ইতিমধ্যে চালু হয়েছে। ভারতের 500 মেগাওয়াট প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর 2026-এ সম্পূর্ণ চালু হওয়ার কথা, যা বছরে 140 কিলোগ্রাম অস্ত্র মানের প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ ভারত শুধু সংখ্যা বাড়াচ্ছে না, উৎপাদন সক্ষমতাও বাড়াচ্ছে। কিন্তু কেন এখন? সেটা বুঝতে হলে পশ্চিমের দিকে আবারও তাকাতে হবে। 2025 সালের 7 মে ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর চালান, পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে। 88 ঘন্টার লড়াই, তারপর যুদ্ধবিরতি। অনেকে ভেবেছিলেন পাকিস্তান দুর্বল হয়ে যাবে, কিন্তু হয়েছে উল্টোটা। অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানে 27তম সাংবিধানিক সংশোধনী পাশ হয়েছে। সেনাপ্রধান ওসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর নিউক্লিয়ার কমান্ডের উপর কর্তৃত্ব আরও বাড়ানো হয়েছে। SIPRI রিপোর্ট বলছে পাকিস্তান 2025 সালে নতুন পরমাণু অস্ত্র না বানালেও নতুন ডেলিভারি সিস্টেম তৈরি করেছে এবং বিভাজনযোগ্য পদার্থ মজুদ চালিয়ে গেছে, যা ইঙ্গিত দেয় আগামী দশকে তাদের পরমাণু মজুদ বাড়তে পারে। আরও উদ্বেগজনক তথ্য হলো অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের কিনারা পাহারা এলাকায় বোমা হামলার ভিডিও প্রকাশ পেয়েছিল, যেটি একটি পরমাণু স্থাপনা বলে মনে করা হয়। ভারতীয় বিমান বাহিনীর রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে হামলা করেছিল বলে জানা গেছে, যেটি পাকিস্তানের পরমাণু কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের অবস্থান। অর্থাৎ পাকিস্তান প্রায় পরমাণু সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। সেই অভিজ্ঞতার পরে তারা আবারও বেশি শক্তি করেছে, কম নয়। এখানে ভারতের সামনে দুই শত্রু, পূর্বে চীন, পশ্চিমে পাকিস্তান, আর দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশীরাও যেন দূরে সরছে। 31 মে 2026 নেপালের পার্লামেন্টে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ একটি বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, প্রধানমন্ত্রী হওয়ার পর জেনেছি শুধু ভারত নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের কিছু জায়গায় অনুপ্রবেশ করেছে। এই মন্তব্য নেপালে ঝড় তুলল। বিতর্কিক এলাকাগুলো হলো কালাপানি, লিপুলেক এবং লিশপধুরা। ভারত ও নেপাল উভয়ই এই এলাকায় দাবি করে। নেপাল 1816 সালে সুগৌলি চুক্তির ভিত্তিতে দাবি করে। মে 2026-এ ভারত লিপুলেক গিরিপথ দিয়ে কৈলাস মানসবর তীর্থযাত্রা পুনরায় শুরু করেছে। নেপাল এর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে লিপুসদুরা, লিপুলেক ও কালাপানি নেপালের অংশ। চীনের ভূমিকা এখানেও আছে। নেপাল চীনকে এই বিতর্কে তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করতে চাইলে ভারত আপত্তি জানিয়েছে, বলছে এটা দ্বিপক্ষীয় বিষয়। শেষ পর্যন্ত নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল 1 জুলাই 2026-এ বলছেন, নেপাল ঐতিহাসিক চুক্তি ও মানচিত্রের ভিত্তিতে কূটনৈতিক সংশোধনের মাধ্যমে সমস্যা সমাধানে প্রস্তুত। আগস্টে যৌথ কার্যকরী দলের বৈঠক হবে। এখন আসি বাংলাদেশ ও ভারত সম্পর্কের নতুন বাস্তবতায়। বাংলাদেশের দিকে তাকালে ছবিটা আরও জটিল। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এটা বাংলাদেশে এখন বড় ক্ষোভের কারণ। তারেক রহমান সরকার প্রকাশ্যে হাসিনার প্রত্যাবর্তন চাইছে, আর এই পরিস্থিতিতেই তারেক রহমান চীনে গিয়ে চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের সম্মতি দিয়েছেন। সাউথ এশিয়া ভয়েস এর বিশ্লেষণ অনুযায়ী ভারতের কাছে বাংলাদেশের ক্ষেত্রে লাল রেখাগুলো দীর্ঘদিনের স্থপিত। সীমান্ত পার জঙ্গিবাদ, শূন্য সহনশীলতা এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা। তিস্তা নদী প্রকল্প, যা কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত। এটাই চীন সম্পর্কের সবচেয়ে ভূ রাজনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ উপাদান। তবে একটা ইতিবাচক দিকও আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় যোগ দিয়েছিলেন। মোদি তারেকের রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। দুই দেশ সম্পর্ক পুনর্গঠন করার চেষ্টা করছে, কিন্তু ভিত্তিটা নড়বড়ে।